এই যে ছেলে মেয়েগুলোকে দেখছেন, তারা বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। জন্মের পর থেকে তারা জানে না টাকার অভাব কি, কিংবা গরিব মানুষের কষ্টটাই বাকি। দিনরাত পার্টি, শপিং আর বিভিন্ন মেয়েদের সাথে ডেট করে বাবার টাকা উড়ানোই এদের নেশা। কিন্তু এভাবে কি আর দিন চলে? তাদের বাবা তার সন্তানদের লাইনে আনার জন্য কি উদ্ভট কাণ্ড করে বসে, তাই আমরা এই মুভিতে দেখব। হ্যালো, আমি হাসান, আপনারা দেখছেন সিনেমা ক্রেট। আজ নিয়ে এসেছি নেটফ্লিক্সে 2021 সালে মুক্তি পাওয়া একটি ফ্রেঞ্চ কমেডি অ্যাডভেঞ্চার মুভি, স্পয়েলড ব্র্যাটস। গল্পটা শুরু হয় একজন ধনী ব্যবসায়ীকে দেখিয়ে, যার নাম ফ্রান্সিস, যিনি পেশায় একজন কনস্ট্রাকশন বিজনেসম্যান। এই ব্যবসার জন্য তিনি এই প্রথমবার ফ্রান্সে আসে। ফ্রান্সিসের 3 সন্তান রয়েছে, যাদের মধ্যে 2জন ছেলে এবং 1জন মেয়ে রয়েছে। বড় ছেলের নাম ফিলিপ, মেয়ের নাম স্টেলা এবং ছোট ছেলের নাম আলেকজান্ডার। এরা 3জন কোনো কাজই করে না, এক কথায় বলতে গেলে অকর্মা। তারা অযথা তাদের বাবার টাকা নষ্ট করে বেপরোয়া জীবন কাটায়। আলেকজান্ডার স্কুল ফাঁকি দিয়ে তার মেয়ে বান্ধবীদের সাথে ডেট করে। আসলে সে শহরের প্রায় সব বয়সী মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, যাকে বলে একদম খাঁটি প্লে বয়। অন্যদিকে স্টেলা শুধু শপিং করেই সারাদিন কাটিয়ে দেয়। আর এদিকে ফিলিপ সারাদিন পার্টি করে সময় এবং তার বাবার টাকা দুটোই নষ্ট করে। তাদের খারাপ অভ্যাস এখানেই শেষ হয় না, বরং তারা বাড়িতে এসে চাকর বাকরদের সাথে অনেক খারাপ আচরণ করে। আর এমন একদিন সকালে ফিলিপ তার বাবার সাথে দেখা করে একটা বিজনেস আইডিয়া নিয়ে। ফিলিপ তার বাবাকে বলে, আমাদের উচিত এমন কিছু মানুষ নিয়োগ করা যারা আমাদের নতুন জুতোগুলো পরে একটু ফ্রি করে দেবে, যেটার কারণে নতুন জুতো পরার ফলে আমাদের পায়ে যে ব্যথা অনুভব হয় সেটা থেকে সবাই মুক্তি পাবে। এইরকম বাজে বিজনেস আইডিয়া শুনে ফ্রান্সিসের মন খুব খারাপ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে তার সন্তানদের কাছ থেকে কোনো ভালো আইডিয়াই পায়নি। কিন্তু ফ্রান্সিস তাকে শাসনও করতে পারে না, কারণ তার স্ত্রীর মৃত্যুর পর সে শপথ নিয়েছে কোনোদিনই সে তার সন্তানদের বকাঝকা করবে না এবং ভালো বাবার মতো দেখাশোনা করবে। আর এই কারণে সে ফিলিপকে কিছুই বলতে পারে না। কিন্তু সেখানে ফ্রান্সিসের বেস্ট ফ্রেন্ড উপস্থিত ছিল, যার নাম ফিরোজ। সে ফিলিপের সামনে ফ্রান্সিসকে বলে, এই আইডিয়াটা খুবই বাজে। এই আইডিয়ার পিছনে টাকা ইনভেস্ট করা আর জানালা দিয়ে টাকা বাইরে ফেলে দেওয়া একই রকম হবে। আর সে মজা করে বলে, তাহলে তো আমাদের আন্ডারওয়্যারও নতুন অবস্থায় এরকম কাউকে 7 দিনের জন্য পরিয়ে পুরনো করে নেওয়া উচিত। আর এদিকে ফিলিপ এই উপহাসটাকেও নতুন আইডিয়া মনে করে অনেক কনফিডেন্ট হয়ে তাদের সাথে কথা বলতে থাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রান্সিস বলে, তোমার এই আইডিয়াটা সম্পর্কে আমি পরে ভেবে দেখবো। আর একটি ফাইল ফিলিপকে দেয় অন্য একটি কোম্পানিতে ডেলিভার করার জন্য। ফিলিপ চলে যাওয়ার পর ফিরোজ ফ্রান্সিসকে বলে, তোমার উচিত এখন ছেলে মেয়েদের প্রতি একটু কঠোর হওয়া, কারণ এরকম বাজে আইডিয়া এবং অভ্যাস নিয়ে তোমার ছেলেমেয়েরা জীবনে ভালো কিছু করতে পারবে না। ওদের মা প্রায় 15 বছর আগে মারা গিয়েছে, আর এখন তারা সবাই বড় হয়েছে। তাই এখনই সঠিক সময় তোমার সন্তানদের বাস্তবতা শেখানোর। এভাবে সবসময় ছাড় দিয়ে আর কতদিন চলবে? আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে চলে আসে স্টেলার জন্মদিন। জন্মদিনে তার আর্জেন্টাইন বয়ফ্রেন্ডও আসে, যার নাম কার্লোস। সেও স্টেলার মতো একই গোয়ালের গরু, মানে প্রচন্ড রকমের অলস আর ভবঘুরে টাইপের। কার্লোস স্টেলার জন্মদিন উপলক্ষে গিটার বাজিয়ে ফাটা বাঁশের গলায় গান গায়, আর সবার সাথে গল্প করতে করতে বলতে থাকে সে স্টেলাকে কতটা ভালোবাসে। এটা শুনে স্টেলা সবার সামনে মুখে হাসি রাখলেও মনে মনে সে খুবই বিরক্ত হচ্ছিল, কারণ সে 10 মিনিট আগে একটা গ্র্যাপ জুসের কথা বলেছিল, কিন্তু এখনো সেটা তাকে কেউ দেয়নি। তাই সে সেখান থেকে কিচেনে গিয়ে কর্মচারীদের ঝাড়ি দিতে থাকে। তখনই সেখানে জুস নিয়ে ম্যাথিস নামের একজন এগিয়ে আসে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। স্টেলা ম্যাথিসকে দেখে তার কাছ থেকে জুসটা নিয়ে আর কোনো রকম কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আসলে ম্যাথিস হচ্ছে তাদের পরিবারের সবচেয়ে পুরনো কর্মচারী মার্গারেটের ছেলে, যে কিনা একজন শেফ। স্টেলার জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে বড় পার্টি আছে, তাই সেই বাড়িতে এসেছে। ওইদিকে ফ্রান্সিস তার হোম অফিসে রাখা তার স্ত্রীর ছবির সাথে একা একা কথা বলতে থাকে। আসলে সে সবসময় সন্তানদের নিয়ে চিন্তিত থাকে, আর এসব নিয়ে সে প্রায় সময়ই ডিপ্রেশনে থাকে। এর জন্য সময় পেলেই সে তার স্ত্রীর ছবির কাছে এসে মনের কথা বলতে থাকে। সেখানে মার্গারেট আসলে সেও ফ্রান্সিসকে তার সন্তানদের ব্যাপারে কঠোর হতে বলে। ঠিক এমন সময় সে বাইরে থেকে হাই ভলিউমে গানের আওয়াজ শুনতে পায়, তাই সঙ্গে সঙ্গে সে ওই রুম থেকে বেরিয়ে এসে দেখে স্টেলার অপদার্থ বয়ফ্রেন্ড গল্ফ স্টিক দিয়ে বল মেরে একটা অনেক দামি শ্যাম্পেনের বোতল ভেঙে ফেলেছে। কিন্তু দেখা যায় বোতল ভাঙার পর সে উল্টো সেটা দোষ দিয়ে দেয় ওই বোতলটা ধরে রাখে ওয়েটারের উপর। সে চিৎকার করে বলে, ওই বেটা নড়াচড়া করার কারণে আমার নিশানা মিস হয়েছে। ফ্রান্সিস এইসব উপর থেকে দেখে তার মেয়ে এবং কার্লোসকে ভিতরে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। এখানে ফ্রান্সিস অন্য সব বাবার মতোই কার্লোসের কাছে জানতে চায় যে সে এখন কি করছে আর ভবিষ্যৎ প্ল্যান কি। কার্লোস তখন বলে, আপাতত বিয়ের পর একটা ক্রুজ শিপ নিয়ে ইন্ডিয়ান ওশানে কয়েক মাসের জন্য হানিমুনে যাবে। ফ্রান্সিস রেগে গিয়ে বলে, এইসব তুমি কার টাকা দিয়ে করবে? অপদার্থ কার্লোস এইসবের কোনো উত্তরই দিতে পারে না। ফ্রান্সিস বুঝে যায় কার্লোস তার ছেলে মেয়েদের মতোই আরেকজন ভবঘুরে, একে দিয়ে কিছুই হবে না। তাই সে তাদের বলে দেয় সে এই বিয়েতে রাজি না। বাবার এমন কথা স্টেলা রেগে গিয়ে তার বাবাকে বলে, এমনিতেও তুমি সারাদিন তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাদেরকে সময় দেওয়ার মতো সময়ই তোমার থাকে না, তাই আমি কাকে বিয়ে করবো কি করবো না এই পারমিশন আমি তোমার কাছ থেকে নেব না। মায়ের রেখে যাওয়া আমার নামের কোম্পানির শেয়ার দিয়ে আমাদের চলে যাবে। এটা বলে স্টেলা তার বয়ফ্রেন্ডকে নিয়ে আবারও পার্টিতে চলে যায় এবং সেখানে গিয়ে স্টেলা উপস্থিত সবার উদ্দেশ্যে ঘোষণা করে তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে।
এরই মধ্যে ফ্রান্সিসের ফোনে তার বেস্ট ফ্রেন্ড ফিরোজের কল আসে। ফিরোজ তাকে জানায় যে তার ছেলে ফিলিপকে সে যে ফাইলটা পৌঁছে দিতে বলেছিল সেটা সে পৌঁছে দেয়নি, বরং সে সেই কাজ ফেলে পার্টি করছে। আর এরপর ফিরোজ ফ্রান্সিসকে একটা ভিডিও পাঠায় যেখানে দেখা যায় ফিলিপ পার্টি করছে। এসব কিছু থেকে সে আরো চিন্তায় পড়ে যায়। এরই মধ্যে তার ছোট ছেলে স্কুলের প্রিন্সিপাল তার কাছে আসে আর বলে, তোমার ছেলে আলেকজান্ডার শুধু স্কুলই ফাঁকি দেয় না, বরং সে আমার স্ত্রীর সাথে ডেট করছে, তাকে বাড়ি থেকে নিয়ে এসেছে। তখন উপর থেকে আলেকজান্ডার বেরিয়ে আসলে প্রিন্সিপাল তাকে রেগে গিয়ে বলে, আমার স্ত্রী কোথায়? ঠিক তখনই আলেকজান্ডারের পেছনে একে একে বেরিয়ে আসে প্রিন্সিপালের দুই মেয়ে। আর এসব কিছু দেখে প্রিন্সিপাল তার নিজের রাগ সামলাতে না পেরে আই উইল কিল ইউ বলে আলেকজান্ডারকে তাড়া করতে থাকে। এদিকে ফ্রান্সিস তার 3 সন্তানের এমন খারাপ কাজ দেখে আর সহ্য করতে পারে না, তাই সে একটা সময় হার্ট অ্যাটাক করে বসে। পরদিন জ্ঞান ফিরে আসলে সে নিজেকে হাসপাতাল বেডে দেখতে পায় এবং তার পাশে তার বন্ধু ফিরোজ বসে আছে এবং সামনে দাঁড়িয়ে আছে তার 3 অপদার্থ সন্তান। কিন্তু এখানে এসেও তারা চুপ থাকতে পারে না, উল্টাপাল্টা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে থাকে। ফিরোজ লক্ষ্য করে এই 3 জনের কারণে ফ্রান্সিসের হার্টবিটও অনেক বেড়ে যাচ্ছে, তাই সে তাদেরকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। এইভাবে আরো 2 মাস কেটে যায়। একদিন সকালে ফ্রান্সিসের 3 সন্তান বাড়ি ফিরে লক্ষ্য করে তাদের বাবা তাদের ক্রেডিট কার্ড ব্লক করে রেখেছে, এমনকি বাড়িতে ওয়াইফাইও চলছে না। আর ঠিক তখনই একদল পুলিশ তাদের বাড়িতে এসে হাজির হয় এবং তাদের বাড়িটি চারপাশ দিয়ে ঘিরে ফেলে। কারণ হিসেবে তারা কিছুই বলে না, শুধু বলে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। তখন ফ্রান্সিস একটি বন্দুক নিয়ে তার সন্তানদের বলে তাকে ফলো করতে। তারা সবাই তার বাবার কথা মতোই তার পিছু পিছু যেতে থাকে এবং এক পর্যায়ে বাড়ির পেছনে দরজা দিয়ে দৌড়াতে দৌড়াতে তারা রাস্তায় চলে আসে। এরপর ফ্রান্সিস বন্দুক দেখিয়ে একটা গাড়ি থামায় এবং গাড়ির ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজেরাই গাড়িটা নিয়ে চলে যায়। ঠিক তখনই ফিরোজ রাস্তার পাশ থেকে বেরিয়ে আসে এবং ড্রাইভারকে কিছু টাকা দেয়। আর এর মানে হলো এগুলো আগে থেকে ফ্রান্সিসের প্ল্যান করা ছিল, যাতে করে সে তার বিগড়ে যাওয়া সন্তানদের এই বিলাসবহুল বাড়ি থেকে বের করতে পারে এবং জীবনের কঠিন পরিস্থিতিগুলো শেখাতে পারে। ওদিকে ফ্রান্সিস গাড়িতে থাকা অবস্থায় তার ছেলে মেয়েদের মিথ্যা বলে যে তার সাথে ফ্রড হওয়ার কারণে ব্যবসায় বিশাল রকমের লস হয়েছে। ফিরোজের সব নিয়ে দেশের বাইরে পালিয়েছে। এই ফ্রডে তার কোম্পানিও জড়িত আছে মনে করে সরকার তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে নিয়েছে। আর এর ফলে তারা এখন পুরোপুরিভাবে গরিব হয়ে গিয়েছে আর পুলিশও তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। সে আরো বলে, আমাদের অতীতের সব কিছু ভুলে যেতে হবে এবং আমাদের এই পরিস্থিতির কথা তোমরা তোমাদের বন্ধু বান্ধব কিংবা বাইরের কাউকে জানাতে পারবে না। এরপর সে 3 ছেলে মেয়ের মোবাইল কেড়ে নিয়ে গাড়ির বাইরে ফেলে দেয় আর বলে তাদের কাছে ফোন থাকলে পুলিশ তাদের ট্র্যাক করে ধরে ফেলবে। এইসব কিছু শুনে 3 জনই খুব ভয় পেয়ে যায়। তারা কোনোভাবেই বুঝতে পারে না যে কিভাবে বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণভাবে থাকতে পারবে। বেশ কিছু সময় ড্রাইভ করার পর ফ্রান্সিস 3 ছেলে মেয়েকে নিয়ে একটা পুরনো ভাঙা বাড়িতে গিয়ে ওঠে আর বলে, আজ থেকে আমাদের এখানেই থাকতে হবে। এই 3 জন লক্ষ্য করে ঘরে একটা নতুন লাইটও নেই, এমনকি ঘুমানোর জন্য ভালো বিছানাও নেই। যা কিছু আছে সব ভাঙা, দুর্গন্ধ এবং ময়লাযুক্ত। তখন ফিলিপ তার বাবাকে ক্ষুধা লেগেছে বললে তার বাবা বলে তার কাছে কোনো টাকাই নেই। তাই ফ্রান্সিস সবাইকে পোড়া রুটি খেতে দেয়। এরপর তাদেরকে বলে, আমি আর তোমাদের খাবার কিনে খাওয়াতে পারবো না, কারণ আমার কাছে একটা টাকাও নেই, তাই তোমাদের দ্রুত কাজ খুঁজে বের করতে হবে। পরদিন সকালে ফ্রান্সিস তার 3 ছেলে মেয়েকে খুব ভোরে ঘুম থেকে ডেকে উঠায় এবং তাদেরকে বলে, তোমরা দ্রুত একটা কাজ খুঁজে বের করো আর আমি এখানেই থাকবো, কারণ আমি বাইরে গেলেই পুলিশ আমাকে ধরে ফেলবে। এতদিন ধরে আমি তোমাদেরকে খাইয়েছি আর আজ থেকে তোমরা আমাকে খাওয়াবে, আমি বাড়িতেই বসে থাকবো। এরপর 3 জন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে পরিষ্কার পানিটিও থাকে না, এমনকি ওয়াশরুমে কোনো দরজাও নেই, যার কারণে সবকিছুতে তাদের অনেক সমস্যা হতে থাকে। ওয়াশরুমে যেহেতু পানি নেই তাই স্টেলা কোনো রকম গায়ে পারফিউম দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আলেকজান্ডার একটা কনস্ট্রাকশন সাইটে কাজ খুঁজতে যায়, কিন্তু সে সেখানে গিয়ে এক ওয়ার্কারের খাবার নিয়ে পালিয়ে যায়, যার ফলে সে সেখানে আর কোনো কাজ পায় না। অন্যদিকে স্টেলাও কাজ খুঁজতে বের হয়, কিন্তু তার বেশভূষা দেখে মনে হয় সে যেন শপিং করতে বেরিয়েছে। সেখানে সে রাস্তায় একটা অপরিচিত লোকের কাছ থেকে মোবাইল নিয়ে তার বয়ফ্রেন্ডকে কল করে এবং তাকে বলে, আমি আমার পরিবারের সাথে বাইরের শহরে ঘুরতে এসেছি আর আমাদের ফিরতে অনেক দিন সময় লাগবে। অন্যদিকে ফিলিপ তার বন্ধুর কাছ থেকে তার সেই জুতার আইডিয়ার ব্যবসার জন্য কিছু টাকা ধার চাইতে যায়, কিন্তু দেখা যায় তার বন্ধু তাকে এই বাজে আইডিয়ার জন্য কোনো টাকা ধার দিবে না বলে জানিয়ে দেয়। ফলে দুই ভাই কোনো কাজ না পেয়ে তার বাবার কাছে ফিরে আসে। আর স্টেলার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে, সেও কোনো কাজ খুঁজে পায় না, বরং অনেক শপিং করে বাড়ি ফিরে আসে। তার বাবা তাকে শপিং এর টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করলে সে বলে, আমি ফিলিপের ঘড়ি বিক্রি করে এইগুলো কিনে এনেছি। একথা শুনে ফিলিপ প্রচন্ড ভাবে রেগে যায়, যার ফলে স্টেলা এবং ফিলিপের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ফিলিপ স্টেলার শপিং করে আনা জিনিসপত্রগুলো নষ্ট করে ফেলে। এরই মধ্যে মার্গারেট তার ছেলে ম্যাথিসকে নিয়ে সেখানে চলে আসে। আসলে স্টেলা তাকে কল দিয়ে তাদের এই অবস্থার কথা বলে এবং এখানে আসতে বলে। মার্গারেট তাদের সবার জন্য বেশ কিছু কাপড় এবং খাবার নিয়ে এসেছে। এরপর ম্যাথিস স্টেলাকে একটা রেস্টুরেন্টে ওয়েটারের জবের জন্য ইন্টারভিউ দিতে বলে, যেখানে সে নিজেও জব করে। এরপর মার্গারেট তার কাছে জমিয়ে রাখা কিছু টাকা ফ্রান্সিসকে দিয়ে সাহায্য করতে চায়। আসলে সে সত্যি সত্যি মনে করে ফ্রান্সিসরা এখন বিপদে আছে, কিন্তু ফ্রান্সিস তার টাকা না নিয়ে তাকে বলে
সেজন্য ফিরে গিয়ে কাউকে তাদের ব্যাপারে কোনো কিছুই না বলে। পরদিন ফিলিপ কাজের জন্য একটা জব এজেন্সিতে যায়, কিন্তু এজেন্সির ম্যানেজার তার সাথে কথা বলে অবাক হয়ে যায়, কেননা তার কোনো কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সই নেই। এমনকি তাদের কোম্পানিতে সর্বনিম্ন পদে চাকরি করার যোগ্যতাটুকুও তার নেই। তার উপর ফিলিপ মোটা অঙ্কের বেতন এবং দামি গাড়ি কোম্পানির কাছে ডিমান্ড করে বসে। তাই ম্যানেজার বিরক্ত হয়ে হাসি মুখে ফিলিপকে পরামর্শ দেয় যে তার উচিত রিক্সা চালানো, এবং অবাক করার বিষয়ে ফিলিপও রিক্সা চালাতে শুরু করে। কিন্তু রিক্সা চালাতে শুরুর দিকে তার বেশ কষ্ট হতে থাকে। অন্যদিকে স্টেলা ম্যাথিসের কথা মতো রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে সে ওয়েটারের কাজ নেয়, কিন্তু এই ধনী দুলের হাত থেকে বারবার প্লেটগুলো পড়ে যাচ্ছিল। অন্যদিকে ফিরোজ গোপনে ফ্রান্সিসের সাথে দেখা করে এবং তাকে অনেক দামি খাবার এনে দেয়, কারণ ফ্রান্সিস তার ছেলে মেয়েদের শিক্ষা দিতে গিয়ে নিজেই কম খাওয়ার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। যদিও ফ্রান্সিস প্রথমে না করে দেয়, কারণ সে তার সন্তানদের রেখে এই খাবার খেতে চায় না, কিন্তু ফিরোজ বারবার রিকোয়েস্ট করলে দুই বন্ধু মিলে বাড়ির বাইরে বসে খাবার খেতে খেতে গল্প করতে থাকে। ঠিক তখনই তারা বাড়ির ভিতরে দরজার শব্দ শুনতে পায়। তখন তারা দুই বন্ধু সাথে সাথে ঘরে গিয়ে দেখে ফ্রান্সিসের ছোট ছেলে আলেকজান্ডার কাজ খুঁজতে না গিয়ে বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। ফ্রান্সিস তখন সঙ্গে সঙ্গে ফিরোজকে বাসা থেকে বের করে দিয়ে খাবারের প্লেট পরিষ্কার করতে শুরু করে, কারণ আলেকজান্ডার এইগুলো দেখে ফেললে সে সবকিছুই বুঝতে পেরে যাবে। কিন্তু দেখা যায় আলেকজান্ডার পেছন থেকে এসে তার বাবাকে লবস্টারের খোঁজে পরিষ্কার করতে দেখে ফেলে, কিন্তু ফ্রান্সিস তাকে মিথ্যা বলে। সে বলে এগুলো যে সমুদ্র থেকে ধরে এনেছে, আর তার অপদার্থ ছেলে এই কথাটাও বিশ্বাস করে নেয়। অন্যদিকে স্টেলার অভিজ্ঞতা না থাকার কারণে সে ভালোভাবে ওয়েটারের কাজটাও করতে পারছে না, যার ফলে কাস্টমাররা তাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনাতে থাকে। যদিও সে প্রথম দিকে অনেক রাগ করে, কিন্তু ধীরে ধীরে সে কোনো কমপ্লেন না করে তার কাজ চালিয়ে যেতে থাকে। স্টেলার মতো ফিলিপও ভালোভাবে রিক্সা চালাতে পারে না। সমস্যা হলো রিক্সার চেয়ে তার ওজন ছিল অনেক বেশি, তাই উঁচু রাস্তা আসলে তার রিক্সা চালাতে অনেক কষ্ট হতো। সেদিন বিকেলে স্টেলা এবং ফিলিপ কাজ করে কিছু টাকা নিয়ে এসে তার বাবার হাতে দেয়, কিন্তু তারা যখন জানতে পারে আলেকজান্ডার কাজ না করে আজ সারাদিন পুরোপুরি ঘুমিয়েছে, তখন তারা প্রচন্ড রেগে যায়। তাই তারা তাদের টাকা দিয়ে কিনে আনা খাবারগুলো আলেকজান্ডারকে খেতে দেয় না, যার ফলে আলেকজান্ডার বলে সে নিজের খাবার যে করেই হোক নিজে জোগাড় করবে। তাই সে ঘর থেকে বেরিয়ে চারপাশে গাছপালা থেকে বিভিন্ন ধরনের ফলমূল পেরে খেতে থাকে, কিন্তু এতে তার পেট ভরে ঠিকই, তবে রাত হলে সে একটু অসুস্থ হয়ে যায়। পরদিন সকালে ফিলিপ যখন রিক্সা নিয়ে বের হয়, তখন তার দেখা হয় মালিক নামের এক রিক্সা চালকের সাথে। কিন্তু দেখা যায় মালিক যেহেতু অনেক আগে থেকে রিক্সা চালায় এবং তার ওয়েটও কম, তাই ফিলিপের সব প্যাসেঞ্জার মালিক নিজে রিক্সা নিয়ে নেয়। আর এটা ফিলিপের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায়ও থাকে না। এদিকে বাড়িতে ফ্রান্সিস তার ছোট ছেলেকে বলে সে যদি ঘরটা মেরামত করতে তাকে সাহায্য করে, তাহলে সে ঠিক সময় মতো খাবার পেয়ে যাবে। আর আলেকজান্ডার সেটাতে রাজি হয়ে তার বাবার সাথে কাজ করতে থাকে। এদিকে স্টেলার রেস্টুরেন্টে কাস্টমারের সাথে বেশ ঝগড়া লেগে যায়, কারণ কাস্টমার স্টেলারকে যে খাবার আনতে বলেছিল তার মধ্যে কিছু খাবার মিসিং থাকায় সে স্টেলারকে কিছু খারাপ কথা শোনায়, যেটা স্টেলার মোটেও ভালো লাগে না। তাই সে সোজা মেথিসকে গিয়ে এসব কিছু জানায়, এই আশায় যে তাকে সে সাপোর্ট করবে। কিন্তু তার ধারণা ভুল হয়ে যায় যখন মেথিস তাকে বলে ওয়েটারদের সাথে সবসময় ঠিক এমনটাই ব্যবহার করা হয়। তোমার জন্মদিনে তুমিও ওয়েটারদের সাথে ঠিক এমনটাই করেছিলে, আর এটাই স্বাভাবিক। এই সবকিছু শুনে স্টেলা বুঝতে পারে বাস্তবতা আসলে অনেক কঠিন, আর সে নিজে ওয়েটারের জায়গায় দাঁড়িয়ে নিজের ভুল বুঝতে পারছে। তাই সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে অনেক নম্রভদ্র হয়ে যাবে। ওদিকে ওই রেস্টুরেন্টের মেইন শেফ স্টেলার এই মনোভাব দেখে বেশ খুশি হয়ে যায়। তাই সে স্টেলার হাতে একটা নতুন প্লেট ধরিয়ে দেয় এবং সেটার মধ্যে থুতু দিয়ে কাস্টমারকে দিতে বলে। এখানে স্টেলার প্রথমবারের মতো বুঝতে পারে ওয়েটারদের সাথে খারাপ আচরণ করলে তারা তাদের কি খাওয়ায়। এরপর দেখা যায় তারা তিন ভাই বোন মনোযোগ দিয়ে যার যার কাজ করতে থাকে। ওই দিন রাতে তারা তিন ভাই বোন বাবার সাথে এক জায়গায় বসে খাবার খাওয়ার পর থালা বাসনগুলো কে পরিষ্কার করবে সেটা নিয়ে কথা বলতে থাকে। কথা কাটাকাটি এক পর্যায়ে স্টেলা বলে ওঠে যে তার অ্যানোরেক্সিয়া নামের একটা রোগ আছে। আসলে এটা এমন একটা রোগ যার ফলে মানুষ ক্ষুধাহীনতায় ভোগে। এটা শুনে ফ্রান্সিস বেশ চমকে যায়, কারণ সে কখনোই জানতোই না যে তার মেয়ের এমন একটা রোগ আছে। সে স্টেলাকে বলে তুমি আমাকে আগে কেন এসব কিছু জানাওনি। তখন স্টেলা বলে তুমি সবসময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর তোমার সাথে কথা বলার জন্য আমাদেরকে পারমিশনও নিতে হতো। এখন স্টেলার কথা শুনে দুই ভাইও নিজেদের মনের কথা বলতে শুরু করে। আলেকজান্ডার বলে আমি নেশা করার পর একদিন পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু তুমি ব্যস্ততার কারণে আমাকে ছাড়াতে আসেনি, বরং ফিলিপ আমাকে ছাড়িয়ে নিয়েছিল। আর ফিলিপ বলে একদিন হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেখানে আমি 2 সপ্তাহ ব্যথায় কাটাচ্ছিলাম, আর তুমি তখন ছিলে টোকিওতে তোমার ব্যবসার কাজে। তুমি একবারের জন্য আমাকে দেখতে আসোনি। 3 সন্তানের মুখে এইরকম অভিযোগ শুনে ফ্রান্সিসের বেশ খারাপ লাগে। তাই সে একটা সময় রেগে গিয়ে তাদেরকে বলে সবকিছুতে আমাকে দোষ দেওয়া তোমাদের সবচেয়ে বড় ভুল। এই সবকিছু বলেই সে রুম থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে ফিলিপ আবার রিক্সা নিয়ে বের হয়, আর সেখানে মালিককে দেখে সে তার যাত্রী ছিনিয়ে নেওয়ার ব্যাপারে প্রথমবারের মতো প্রতিবাদ করতে থাকে, যার ফলে দুজনের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়ে যায়।
কিন্তু হঠাৎ করে মালিক শান্ত হয়ে যায় যখন সে দেখতে পায় ফিলিপ তার পছন্দের ব্র্যান্ডের স্নিকার পরে আছে। আসলে মালিকের একটা স্বপ্ন ছিল, সে একদিন অনেক টাকা ইনকাম করে এই জুতো জোড়া কিনবে। সেই কথা ফিলিপকে জানালে ফিলিপের মনটাও একটু নরম হয়ে যায়, আর এখানে এই দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। অন্যদিকে আলেকজান্ডার এক্সপার্টদের মতো করে ঘরের নষ্ট হয়ে যাওয়া পানির পাইপগুলো ঠিক করে দেয়, যা থেকে তার বাবা পুরোপুরি অবাক হয়ে যায়। তিনি আলেকজান্ডারকে জিজ্ঞেস করে, এটা তুমি কোথা থেকে শিখলে? আলেকজান্ডার বলে, আমি স্কুলে একটা প্রজেক্ট করতে গিয়ে এগুলো শিখেছি। অন্যদিকে স্টেলার বয়ফ্রেন্ড কার্লোসকে দেখা যায় যে সে স্টেলার বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। এখানে স্টেলার বেস্ট ফ্রেন্ড কার্লোসকে জানায়, তুমি স্টেলার সাথে বিয়েটা ভেঙে দাও, তাদের পরিবার বর্তমানে খুবই আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তার বাবার বেস্ট ফ্রেন্ড ফিরোজ তার সবকিছু ফ্রড করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। এই কথা শুনে কার্লোস একটু সন্দেহ হয়, কারণ সে দুদিন আগেই ফিরোজকে একটা ক্লাবে দেখেছে। এখানে দৃশ্য পরিবর্তন হয়, যেখানে দেখা যায় পরদিন সকালে মানে ছুটির দিন ফ্রান্সিস তার 3 সন্তানের কাছে ক্ষমা চাইছে। সে তাদেরকে বলে, তোমাদের মা অল্প বয়সে মারা যাওয়ার কারণে আমার একার পক্ষে তোমাদের 3জনকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। কাজ এবং সংসার দুটোই দেখার কারণে তোমাদেরকে ভালোভাবে সময় দিতে পারিনি। এটা বলে ফ্রান্সিস তাদের কাছে সরি বলে। 3 ছেলে মেয়েও তাদের বাবাকে ক্ষমা করে দেয়। এরপর বাবা ছেলে মেয়ে 4জন সারাদিন অনেক ভালো সময় কাটায়। এইভাবে ফ্রান্সিসের 3 ছেলে মেয়ে তাদের কাজ আরো মনোযোগ দিয়ে করতে থাকে। যেমন মালিকের সাথে মিশে ফিলিপ প্রতিদিন রিক্সা চালাতে শুরু করে, এমনকি সে মালিককে সেই স্বপ্নের জুতো কিনতে এবং ব্যবসা শুরু করতে সাহায্য করে। আর অন্যদিকে স্টেলা রেস্টুরেন্টে কাজ করতে করতে ম্যাথিসকে তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলে। এমন একদিন সকালে ফিরোজ ফ্রান্সিসকে কল করে জানায় যে তাদের এই প্ল্যান এখানেই শেষ করতে হবে, কারণ কার্লোস তাদের ব্যাপারে সব জায়গায় খোঁজখবর নিচ্ছে। সে বলে, আগে থেকে তুমি তোমার ছেলে মেয়েদের সবকিছু জানিয়ে দাও, কারণ তারা কার্লোসের কাছ থেকে সব জানলে ওরা তোমাকে ভুল বুঝবে। এই সবকিছু ফ্রান্সিস তার ছেলে মেয়েদের জানানোর আগেই তাদের বাড়িতে কার্লোস এসে হাজির হয়। ফ্রান্সিস বুঝে যায় অনেক দেরি হয়ে গেছে, তাই সে কার্লোসকে মুখ বন্ধ রাখার জন্য অনেক টাকার লোভ দেখায় এবং এখান থেকে চলে যেতে বলে। কিন্তু কার্লোস ফ্রান্সিসকে স্টেলাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেইল করতে থাকে। আসলে সে জানে স্টেলাকে বিয়ে করলে সে এমনিতেই অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে। এরই মধ্যে 3 ভাই বোন সেখানে চলে আসে, কিন্তু কার্লোস তাদেরকে সত্যিটা জানায় না। সে বলে, আমার আর্জেন্টিনায় থাকা সবকিছু বিক্রি করে দিয়ে তোমার বাবার সব লোন আমি পরিশোধ করে দিয়েছি, এবং তোমার বাবার বিজনেসও আবার আগের মতো হয়ে গিয়েছে। এমনকি তোমরা তোমাদের বাড়িও ফিরে পেয়েছো, যার ফলে পুলিশও এখন তোমাদেরকে আর ধরতে পারবে না। ফ্রান্সিস না চালিয়েও বাধ্য হয়ে খুশি হওয়ার অভিনয় করে, কারণ সে জানে সে বিরোধিতা করলে কার্লোস সত্যিটা তার ছেলে মেয়েদেরকে বলে দিবে, আর এর ফলে তার ছেলে মেয়েদের সাথে সদ্য স্বাভাবিক হওয়ার সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাবে। এরপর তারা সবাই যখন বাড়িতে পৌঁছায় তখন কার্লোস গাড়িতেই স্টেলাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর স্টেলাও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে ফ্রান্সিস স্টেলাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে কার্লোসের সাথে কোনো মতে স্টেলাকে বিয়ে দিতে চায় না। ফ্রান্সিস মনে মনে বলতে থাকে, সে যদি আগে থেকে তার সন্তানদের সত্যিটা জানিয়ে দিত, আজ এই পরিস্থিতিতে তার পড়তে হতো না। এখন এই সবকিছু মার্গারেট লক্ষ্য করে। তখন সে ফ্রান্সিসকে বলে যে এখনো সময় আছে আপনার ছেলে মেয়েদের সত্য কথা ভুলে বলার। মার্গারেটের কথা শুনে সে ফিরোজের সাথে দেখা করতে যায়। ফিরোজে একই কথা বলে, তার উচিত তার ছেলে মেয়েদের সব সত্যিটা জানিয়ে দেওয়া। তখন ফ্রান্সিস অবশেষে সিদ্ধান্ত নেয় সে সবকিছু তার সন্তানদের জানিয়ে দিবে। কিন্তু এদিকে কার্লোস আগে থেকে জানতো ফ্রান্সিস যে কোনো সময় তার সন্তানদের সবকিছু জানিয়ে দিতে পারে, তাই সে আগেভাগে স্টেলাকে ভুলভাল বুঝিয়ে তাকে রেজিস্ট্রি অফিসের দিকে নিয়ে যায় এবং তাকে এটা বোঝায় যে রেজিস্ট্রি করা হয়ে গেলেই তারা ধুমধাম করে তাদের বিয়ের পার্টির আয়োজন করতে পারবে। এখন তারা রেজিস্ট্রি অফিসে পৌঁছানোর সাথে সাথে স্টেলার মোবাইলে তার বাবার কল আসে। স্টেলা কল রিসিভের আগে কার্লোস তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ফ্রান্সিসের সাথে মিথ্যা মিথ্যে বিয়ে এবং ডিনারের দাওয়াতের কথা বলে কলটা কেটে দেয় এবং সে স্টেলাকে বলে, তোমার বাবা আমাদের বিয়ের কথা শুনে অনেক খুশি হয়েছে। আসলে কার্লোস জানতো স্টেলা তার বাবার সাথে কথা বললে সে কোনো মতেই তাকে বিয়ে করতে রাজি হবে না। আর এদিকে ফ্রান্সিস ভালো করে বুঝতে পেরে গিয়েছিল যে কার্লোস কি করতে চাইছে, তাই সে তার 2 ছেলেকে নিয়ে দ্রুত রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রেজিস্ট্রি অফিসের ওই লোকটা তাদের রেজিস্ট্রির কাজগুলো খুব ধীরে ধীরে করতে থাকে, কারণ সে কথা বলতে পারে না আর কানেও শুনতে পায় না। তাই তার সব কথাবার্তা অন্য একটি মেয়ের মাধ্যমে ইশারা ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চালাতে থাকে। এখন রেজিস্ট্রির সময় স্টেলা প্রথমবারের মধ্যে জানতে পারে কার্লোসের আসল নাম হলো কেভিন। এটা জানার পর স্টেলা বেশ অবাক হয়ে যায়, কিন্তু কার্লোস তাকে আবারও মিথ্যা বলে। তার বাবা একজন একনায়কতন্ত্র বিরোধী ছিল, তাই সেই সময় তিনি মোস্ট ওয়ান্টেড থাকার কারণে আমাদের সবার নাম পরিবর্তন করে ফেলতে হয়। স্টেলার এইসব কিছু তেমন বিশ্বাস না হলে কার্লোস তাকে ইমোশনালি বলতে থাকে, আমি আমার সবকিছু বিক্রি করে দিয়েছি শুধু তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য, আর সেই তুমি আমাকে অবিশ্বাস করছো। এতে কাজ হয়ে যায়, স্টেলা কিছুটা গলে যায়। যখনই তাদের দুজনের রেজিস্ট্রি প্রায় হয়ে যাচ্ছিল তখন সেখানে 2 ছেলেকে নিয়ে ফ্রান্সিস হাজির হয় এবং স্টেলাকে বলে, কার্লোস তোমাকে যা যা বলেছে তার সবই মিথ্যা। সে কখনোই তার টাকা দিয়ে আমাদের পরিবারের আর্থিক সংকট দূর করেনি, কারণ তোমার বাবা কখনো এমন আর্থিক সংকটেই পড়েনি। আসলে আমি তো তোমাদের মিথ্যা বলেছিলাম যাতে করে তোমাদের বাস্তবতা শেখাতে পারি, কিন্তু কার্লোস সবকিছু জেনে গিয়েছিল। তাই সেই সম্পত্তির জন্য তোমাকে ভুল বুঝিয়ে তোমাকে বিয়ে করতে চায়, আর এই জন্য ওই দিন সে তোমাদের মিথ্যা বলেছিল। আসলে সে তোমাকে ভালোবাসে না, বরং তোমার সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করতে চায়।
এই সবকিছু শুনে স্টেলা বুঝতে পারে যে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। তাই সে কার্লোসকে সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে বের হয়ে যেতে বলে। আর ফ্রান্সিসকে ভুল বুঝে তার ছেলেমেয়েরাও সেখান থেকে বেরিয়ে যায়। এরপর টানা 9টা মাস কেটে যায়। আসলে তারা ওই দিনের পর ফ্রান্সিসের উপর রাগ করে আর তাদের আলিশান বাড়িতে ফিরে যায়নি। তারা এখন তাদের সেই ভাঙা পুরনো বাড়িতে থাকে। এমনকি তারা ফ্রান্সিসকে ওই বাড়ির ভাড়া হিসেবে প্রতি মাসে চেকও পাঠায়। ফ্রান্সিসও ওই চেক ভাঙে না, বরং সেগুলো জমিয়ে একটা জায়গায় রেখে দেয়, কারণ সে জানে এই সবকিছু তার ছেলেমেয়েরা তার উপর অভিমান করেই করছে। এর বেশ কিছুদিন পর ফিরোজ নিজে নিজে প্ল্যান করে ফ্রান্সিসকে না জানিয়ে তাকে সেই পুরনো বাড়িতে নিয়ে যায়, কারণ আজ স্টেলার জন্মদিন। তাই ফিরোজ ফ্রান্সিসের হাতে একটা ফুলের বুকে দিয়ে ঘরের ভিতরে যেতে বলে। ফ্রান্সিস ভেতরে গিয়ে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে দেখে তার ছেলেমেয়েদের জীবন এবং এই ভাঙা বাড়ির অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। ফিলিপ এবং মালিক একসাথে মিলে জুতোর ব্যবসা শুরু করেছে। একইভাবে স্টেলাও ওই রেস্টুরেন্টে মনোযোগ দিয়ে কাজ করছে। এমনকি আলেকজান্ডার, যে কিনা সারাদিন পরে পরে ঘুমাতো, সেও এখন নিজে একটি ব্যবসা শুরু করেছে। আর এইসব কিছু করে তারা এখন বেশ খুশি আছে। আর আজ তারা সবাই মিলে স্টেলার বার্থডে সেলিব্রেট করছে। কিন্তু যখনই তারা ফ্রান্সিসকে দেখতে পায়, তারা সবাই চুপচাপ হয়ে যায়। এটা দেখে ফ্রান্সিসের মন বেশ খারাপ হয়ে যায়। সে মনে করে তাকে দেখেই হয়তো তাদের এই আনন্দটা মাটি হয়ে গেছে। এই জন্য সে স্টেলাকে বার্থডে উইশ করে শেষবারের মতো সরি বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তারা বাবাকে এভাবে চলে যেতে দেখে তিনজনের বেশ খারাপ লাগে, কারণ তারা এতদিনে বুঝতে পেরেছে যে তাদের বাবা তাদের ভালো চায় বলেই এই সব কিছু করেছে। তাই তারা তিনজন বাড়ির বাইরে গিয়ে তাদের বাবাকে ফিরিয়ে আনে। সবশেষে পুরো পরিবার অনেক আনন্দের সাথে স্টেলার জন্মদিন সেলিব্রেট করতে থাকে এবং পার্টি করতে থাকে। আর অন্যদিকে কার্লোস আবারও বিভিন্ন নামে বিভিন্ন ধনী মেয়েদের শিকার বানানোর জন্য কল করতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়। সবশেষে আপনাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত দেখতে থাকুন সিনেমা ট্র্যাক্ট।